আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের ৩৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নীল পার্টি অফিসে বসে বসে কাজ করছে। হঠাৎ কল এলো, কি কথা হলো বোঝা যায়নি, তবে মুখের রং পরিবর্তন হলো। খারাপ খবর হবে হয়তো, নয়তো মুখের রং ফ্যাকাশে ধারণ করতো না। ছুটে বেরিয়ে গেল অফিস থেকে, বাইক চেপে ছুটে এলো খানবাড়িতে। কোনো রকমে সদর দরজা পেরিয়ে এলো। সবাই কাঁদছে, বাবা চাচা বসে আছে, চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। তারপর বলল, মা, বড় মা, ভাইয়া কোথায়? বড় মা বলল, ফায়েজ ঋতুকে খুঁজছে, এখনো পাইনি। কথা শেষ হওয়ার আগেই উজ্জ্বল ছুটে এলো। তারপর বলল, কি শুনছি এসব? ঋতু মিসিং কি করে? তায়েফ খান বলল, ফায়েজকে কল দাও তারিফ, খোঁজ নাও সে কোথায় আর ঋতুকে পাওয়া গেল কিনা। দুপুর হয়ে সন্ধ্যা হলো, ঋতুর কোনো হদিশ নেই। ফায়েজ বাড়ি ফিরলো বললে ভুল হবে। উজ্জ্বল গিয়ে নিয়ে এলো জোর করে। তাদের একার পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়, পুলিশের সাহায্য লাগবে। ফায়েজের অবস্থা দেখে হাসনার কান্না দ্বিগুণ হারে বাড়লো। ছেলে তার একবেলায় কি অবস্থা করলো। কেউ জানতো না ফায়েজ ঋতুকে ভালোবাসে। এতদিন তারা ভাবনাই ছিল বিয়েটা ভুল। আজ মনে হচ্ছে ঋতুর জন্য ফায়েজের চেয়ে কেউ পারফেক্ট হবে না। কিন্তু সে ফায়েজের কাছ থেকে হারিয়ে গেল ঋতু। তায়েফ খান বলল, যখন আগলিয়ে রাখতে পারোনি তখন কেন আমার বাড়ির মেয়েকে নিয়ে গেলে ঘুরতে? একদিকে ভালোবাসার মানুষ নিখোঁজ, তার চিন্তায় সব ধোঁয়াশা। অন্যদিকে বাবার মুখে এমন তিক্ত কথা কাটার মতো বিচ্ছে। তৌফিক খান বলল, এখন চুপ কেন? তোমার উপর ভরসা করে বাড়ির মেয়েকে একদিন ছাড়লাম, কয়েক ঘন্টার ব্যবধানে এখন এই অবস্থা। সারা জীবনের মতো দিলে তো। আর বলতে পারলো না তৌফিক খান, গলা ধরে আসছে। খুব ভালোবাসেন তিনি ঋতুকে, নিজের ছেলের চেয়েও বেশি। তারিফ খান বলল, ভাইজান এসব কি বলছেন? ফায়েজ তো জানতো না এমন কিছু হবে। তৌফিক খান বলল, তুমি চুপ করো তারিফ, ভাতিজার হয়ে আর কিছু বলিও না। একবার শুধু ঋতু মামনিকে পাই, ওর কাছ থেকে অনেক দূরে নিয়ে যাব। তোমার ছায়াও আমি আর ফেলতে দিব না। বাবার বারবার তিক্ত কথায় আঘাত হজম করলেও আর সহ্য হয়নি দূরে যাওয়া। যে মেয়ে ওকে পাগলের মতো ভালোবাসে, সে ভালোবাসে না বলে এত মানুষের সামনে কাঁদতে বসলো, তাকে নিয়ে দূরে চলে যাবে? ফায়েজ বলল, অনেক বলেছেন বাবা, আর না। আপনি কি জানেন? কিছু না। আপনাদের মেয়ে শুধু আমাকে না, আমিও আপনার আদরের মেয়েকে ভালোবাসি। গত 6 ঘন্টা আমি পাগলের মতো খুঁজছি। ওখানে থাকা সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছু জানে না। তৌফিক খান বলল, তুমি ওকে একা রেখে গিয়েছো কোথায়? ফায়েজ বলল, আমি যাইনি কোথাও, আর আইসক্রিম কিনতে গেলাম, এসে দেখেও নেই। বলে আবারও কাঁদতে শুরু করলো ফায়েজ। ফায়েজের কান্না দেখে হতবাক তৌফিক খান ভাইয়ের দিকে তাকালো। তার দৃষ্টিও ফায়েজের দিকে। মেয়ে হারিয়ে গেছে, সে সুখে বেচারার মুখ দিয়ে টু শব্দও বের হয়নি। কেমন পাথরের নেই হয়ে গেল। রবি আঁচলে মুখ ঢেকে আবারও কেঁদে দিল। হাসনার আর সহ্য হলো না ছেলেকে এভাবে কাঁদতে দেখে। উজ্জ্বল আর নীল বাসায় নেই, তারা বোনকে খুঁজছে। নীলের যত লোক আছে সবাই খুঁজছে, একটাই আশা, সুস্থভাবে যেন ঋতুকে পাই। মন আর রিক কাঁদছে। আরজুমান নাতনি নিখোঁজ হওয়ার পর অসুস্থ হয়ে পড়লো, স্যালাইন চলতেছে। সিমরান শাশুড়ির পাশে বসে আছে। উনি কাউকে না দেখলে ভীষণ পাগলামি করছে। উনাকে শান্ত করা দরকার অনেক। জেরিন রুবিকে সান্ত্বনা দিচ্ছে। দুই শাশুড়িকে সামলানো যে কতটা কষ্টের আজ বুঝতে পারলো। এই খবর বাতাসের মতো ছড়িয়ে গেল, কোথাও যেন বাদ পড়েনি। জেরিনের মা বোনও ছুটে এলো। কুটুম্বারের বিপদ মানে তাদেরও বিপদ। তৌফিক খান পুলিশের সাথে যোগাযোগ করলো, 24 ঘন্টা না হলে তারা কিছু করতে পারবে না। তাইফ খান বোধহয় এই মুহূর্তে এই খানবাড়িতে নেই, তিনি পুরোপুরি চুপ, অথচ উনার মেয়ে নিখোঁজ। তারিফ খান আজ চেনা পরিচিত সবাইকে কল দিল, ভাতিজিকে খুঁজতে বলল। কম তো মানুষের সাথে পরিচয় হয়নি, অনেক চেনা জানা রয়েছে এই রাজনীতি সূত্রে। এত বছরে কেউ আছে, আবার কেউ মারা গেছে। যাদের সাথে যোগাযোগ হলো সবাইকে বলেছে। সবার একটাই চাওয়া, ঋতুকে যেন সুস্থভাবে পাই। ঋতু নিখোঁজ এই খবরটা বাদ যায়নি রুবি খানের বাপের বাড়িতে জানা, তারাও শুনেছে। রাবিনা বেগমের কানেও খবর গেল বাতাসের সাথে। রাবিনা বেগম বলল, আমার ছেলেকে রিজেক্ট করলি, এই ছেলের জন্য রুবি দেখ, সেই ছেলের কারণে তোর মেয়ে নিখোঁজ, দেখ গিয়ে বেঁচে দিল কিনা। বলতে বলতে ভিতরে এলো রাবিনা, সাথে শাওনও ছিল। বোনের মুখে এমন কথা শুনে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জেরিন সালাম দিয়ে বলল, এসব কি বলছেন খালামণি? ভাইয়া ঋতুকে ভালোবাসে। একবার ভাইয়ার দিকে তাকান, কি অবস্থা হলো একবেলায়, আর আপনি এসব প্লিজ আর বলিয়েন না এসব। রাবিনা বলল, রাখ তো এসব নাটক। ফায়েজ ঋতুর কারণে বিদেশ গেল, সব হারালো, তার প্রতিশোধ নিল, এখন যা করছে সব নাটক। ফায়েজ সব শুনলো কিন্তু কিছু বলেনি, তবে চুপ থাকেনি রুবি খান। তারপর বলল, তুমি কি আপা আমায় সান্ত্বনা দিতে এলে নাকি খোঁচা দিতে? যদি এসব কথা বলো তাহলে যেভাবে ঘরে প্রবেশ করলে সেভাবে ঘর থেকে বের হয়ে যাও। শাওনের চোখ ফায়েজের দিকে। সত্যি বলতে শাওনের চেয়ে হাজার গুণ ভালোবাসে ফায়েজ ঋতুকে। ঋতু নিখোঁজ শুনে ছুটে এলো, কিন্তু তার তো ততটা কষ্ট হলো না যতটা ফায়েজের হচ্ছে। তবে কি সত্যি ফায়েজের চেয়ে ঋতুকে আর কেউ ভালোবাসতে পারেনি বা আর পারবে না? আর এদিকে তাইফ খান তারিফকে ফোন দিয়ে বলল, হে রে, পাওয়া গেল? তারিফ বলল, না ভাই, তবে ওই জায়গায় দুটো কালো গাড়ি ছিল, আইসক্রিম পার্লারের লোকটা বলল। তাছাড়া ওই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা নাই, নিরিবিলি এলাকা। তাইফ খান বলল, কাদের মোল্লা আর সমীর আহমেদের সব গোডাউনে তল্লাশি চালা, দরকার হলে পুলিশের সাহায্য নে। তারিফ বলল, ভাই ওই হালা পুলিশ তো কাদেরের চামচা, আমার করে সাহায্য করবে না, আপনি বরং ডিআইজি স্যারের সাহায্য নেন, আপনি কথা বললে হয়তো করবে, লোকটা ভালো আছে। তাইফ বলল, ওকে, আমি তাহলে ওনার বাসায় যাচ্ছি, তুই কাজ কর। আর এদিকে রাবিনা বোনের অপমানে মুখ গুমরা করে আরজুমানের রুমে গিয়ে বসে রইল। সিমরান রান্নাঘরে। দুপুর থেকে কারো কিছু খাওয়া হয়নি, এভাবে অসুস্থ হয়ে পড়বে। জেরিন সাথে আছে, টুকটাক সাহায্য করছে। জেরিনের মা বোন রুবি আর হাসনার কাছে রয়েছে। তারিফ খানও বের হয়েছে ভাতিজাকে খুঁজতে। মুন্নার রিক নিজেদের রুমে বসে কাঁদছে। তাইফ খান নিজের রুমে অন্ধকার ঘরে বসে আছে, শুধুমাত্র ডিম লাইটের
আলোয় কিছুটা স্পষ্ট হলো। হাতে একটা ছবি, ঋতুর হাস্যোজ্জ্বল একটা ছবি। মেয়ের ছবির দিকে তাকিয়ে কাঁদছে, অসহায় বাবার মতো কেঁদে যাচ্ছে। বারবার ওই তায়েফ খান চুপচাপ স্বভাবের, পরিবারের সবচেয়ে শান্ত আর চুপচাপ মানুষটি হলেন ইনি, যে কখনো দুটো শব্দ বেশি ব্যবহার করেন না। আজও তার অন্যথায় হলো না। এই যে কিছু সময় আগে তৌফিক খান ফায়েজকে বলল ঋতুকে পেলে দূরে পাঠিয়ে দিবে, তখনও তায়েফ খান চুপ, অথচ ওনার মেয়ে নিখোঁজ। ব্যবসাটা সামলানোর বাইরে তায়েফ খানের জানাশোনাও কম, তার পৃথিবী ঘিরে শুধু খান বাড়ির মানুষজন। তায়েফ খান বলছে, আমি অভাগা বাপরে মা, তুই নেই, অথচ আমি হাত পা গুটিয়ে বসে আছি। দেখ না, আমার ভরসা 3 খান পুত্রদের উপর, নয়তো পুলিশের বাইরে আমি গুড ফর নাথিং রে মা। তোর বাবা সত্যি একজন ব্যর্থ বাবা, অন্য কেউ হলে বের হয়ে যেত, অথচ আমার সাহস এটুকু। তৌফিক খান তখন ভাইয়ের যাওয়ার দিকে তাকে নিজেও চলে এলো রুমে, পুরো রুম অন্ধকার করে রাখলো। আজ অপরাধবোধ হচ্ছে, শুধুমাত্র একটা ভুলের কারণে মেয়েটা নেই। কেন অনুমতি দিল বাইরে যাওয়ার? যে ছেলেকে দায়িত্বজ্ঞান সম্পূর্ণ ভেবে এসেছি, সে যে এতটা দায়িত্বজ্ঞানহীন জানা ছিল না তো। ভাঙচুরের আওয়াজ আসছে। শাওন বসে আছে ড্রয়িং রুমে, চোখ তার নিবদ্ধ দুতলার ফায়েজের রুমের দিকে। ফায়েজ একটু আগে সবাই চলে যাওয়ার পর নিজের এত শক্তপোক্ত শরীরকে টেনে নিয়ে গেল। সবাই শুনছে সে আওয়াজ, কেউ এগিয়ে গেল না। শাওন বলল, সত্যি আমার চেয়ে অনেক বেশি ভালোবাসে ফায়েজ ভাই তোমাকে ঋতু, নয়তো আমি আজও ভেঙে পড়িনি। কিন্তু ফায়েজ ভাইয়ের মতো শক্তপোক্ত মানুষকে তুমি ঋতু হারিয়ে ভেঙে দিলে কয়েক মিনিটে। সত্যি নারী, তুমি অনেক শক্তিশালী। সিমরান দৌড়ে সিঁড়ির দিকে এলো, তবে উপরে যাওয়ার সাহস হলো না, ভয়ে কাঁপছে। জেরিন বলল, ছোট মা ফায়েজ ভাই কি? সিমরান বলল, না জেরিন, ফায়েজ অনেক স্ট্রং, তবে ওর কাছ থেকে হারানোর কষ্ট সহ্য হচ্ছে না। রাত তখন 8টার বেশি। ফায়েজ রেডি হয়ে বের হয়ে গেছে, মাথার চুল ভিজা, হয়তো শাওয়ার নিয়েছে। সিমরান খান বলল, কোথায় যাও ফায়েজ? সিমরানের ডাকে পিছু ফিরে চাইল না ফায়েজ, তবে যেতে যেতে বলল তাকে খুঁজে আনতে। শাওন বলল, আমিও যাব। থেমে গেল ফায়েজ, পিছু ফিরে তাকালো, শাওন দাঁড়িয়ে আছে। তারপর বলল, না, আমার ভালোবাসা আমি খুঁজে আনবো। চলে গেল শাওন, আর কথা বাড়ালো না, আক্ষেপও হলো না। ঋতুর নিখোঁজ শাওনের মাঝে কোনো বিভ্রান্ত সৃষ্টি করলো না। তবে সেদিন শাওনকে দেশে যখন ঋতু তাকে রিজেক্ট করলো, আজ কয়েক মাসের ব্যবধানে তা পাল্টে গেল। হঠাৎ কেউ একজন বলল, বস কি বলছে? আর একজন বলল, কাল সকালে আসবে নাকি, আজ আসতে পারবে না, আমাদের চোখ কান খোলা রাখতে বলেছে। প্রথমজন বলল, মেয়েটা কি ঘুমাচ্ছে নাকি মরে গেল, দেখি চলতো। ঋতুকে তখন অজ্ঞান করে নিয়ে এসেছে, এখনো জ্ঞান ফিরে নাই। ছেলে দুটো ঋতুর কাছে গিয়ে পানি ছিটালো, ধীরে ধীরে ঋতুর জ্ঞান ফিরলো। নিজেকে অচেনা জায়গায় দেখে চমকালো। সামনে দাঁড়িয়ে থাকা দুটো অচেনা ছেলেকে দেখে 1 মিনিটের জন্য হলেও ভয়ে জমে গেল। ভিতরে অদ্ভুত এক ভয় বাসা বাঁধলো। চারিদিকে চোখ ঘুরিয়ে নিল। ছোট একটা রুম, প্রচন্ড ঠান্ডা বাতাস, আশেপাশে ফায়েজ ভাই নেই। কোথায় আছে, কি করছে বুঝলো না। ছেলেটি বলল, ঘুম ভাঙছে। আরেকজন বলল, এই মেয়ে, এভাবে তাকিয়ে লাভ নাই, পালাতে পারবে না। ঋতু বলল, আপনারা কারা, আমি কোথায়? ছেলেটি বলল, জেনে লাভ নাই, আপাতত আমাদের বস আসা অব্দি এই টিনের ঘর তোমার বসবাস। ঋতু বলল, আপনারা কি আমায় কিডন্যাপ করলেন? ছেলেটি বলল, এবার চুপ করে থাক। ছেলে দুটো একটু দূরে গিয়ে বসলো, নিজেদের মতো করে কথা বলছে। ঋতুর হাত বাঁধা, রাত নাকি দিন বুঝলো না। চারিদিকে সব বন্ধ, বাইরে কিছু দেখার উপায় নেই। রুমে যে লাইটটা আছে তার প্রাণ আনচান আনচান করে। তারপর বলল, এখন কয়টা বাজে? কেউ কোনো কথা বললো না। ঋতু আবারও বলল, আপনাদের বলছি কাকু। একটা ছেলে বলল, কি আমরা কাকু? আমাদের কাকু মনে হয়, আজও বিয়ে করি নাই, আমরা এই মেয়ে কাকু বানিয়ে দিল। অন্য ছেলে বলল, আরে রাগ করিস না, তোর চুল যে পেকেছে তা মনে হয় এই মেয়ে দেখেছে, তা বিয়ে করে নে। সে ছেলেটি বলল, টাকার জন্য পারি নাই, এবার বস ভালো মাল দিলে তখন বিয়েটা সেরে নিব। আজ কাকু, কাল দাদু, এভাবে স্বামী আর শোনা হবে না। ঋতু আবারও বলল, কয়টা বাজে? ছেলেটি বলল, 8:10। ঋতু বলল, রাত। ছেলেটি বলল, এই মেয়ে চুপ করে থাকতো, শীতকালে এত কথা বলিস কেন? ঋতু বলল, কেন, শীতকালে কথা বলা যায় না? ছেলেটি বলল, না যায় না, বেশি কথা বেশি ঠান্ডা। এতক্ষণ না খেয়ে থাকায় পেটে ইঁদুরের নাচ শুরু করলো। কতক্ষণ আর সহ্য হয়? কিডন্যাপ করেছে বেশ, তবে খানবাড়ির কেউ চুপ নেই, তাকে খুঁজে পাবে, কিন্তু না খেয়ে অপেক্ষা করলে তো বাড়ির লোক আসার আগেই উপরে চলে যাবে। ঋতু বলল, ধরে আনছেন ভালো কথা, এবার তো কিছু খেতে দেন, ক্ষুধা লাগছে তো আমার। ছেলেটি বলল, এ মেয়ে চুপ করে বসে থাক, বস এলে ব্যবস্থা করব। ঋতু বলল, এখন কি বস আসা অব্দি বাতাস খাবো আমি? কিডন্যাপ করার মুরদ আছে, খাওয়ানোর মুরদ নেই, তাহলে কিডন্যাপের টাকাগুলো কোথায় যায় শুনি? বস আসলে আমিও বলবো তোমরা আমাকে না খাইয়ে বসে রাখছো, মেহমানদারি করতেও জানো না দেখি। ছেলেটি বলল, বয়স তো কম না, তুই এত বকবক করিস কেমনে? এ চামো, ওরে খেতে দে, নয়তো আমার মাথা খেয়ে নিবে। আসার পর থেকে শুধু খাই খাই, যেন বিয়ে বাড়িতে এসেছে। ছেলেটি বলল, কি বলিস, এত রাতে এই অন্ধকারের মধ্যে আমি একা যাবো? কুত্তা শিয়াল আমারে খাইবো না? আরেক ছেলে বলল, গাড়িতে খাবার নাই। ছেলেটি বলল, ছিল, কিন্তু খেয়ে ফেলেছি। আরেকজন বলল, এখন তো যা, একা গিয়ে নিয়ে আয়। ছেলেটি বলল, বাবু জানিস আমরা কোথায়? এখানে আশেপাশে কোনো দোকান নাই, এখানে যে খাবার আনবো, দূরে একটা আছে, তুইও চল। ছেলেগুলো তারপর ঋতুকে বলল, এ মেয়ে চুপ করে বসে থাক, আমরা গিয়ে খাবার আনি। ঋতু বলল, আপনারা দুজন একসাথে গেলে আমি একা থাকবো কি করে? আমার ভয় করে। ছেলেটি বলল, খাবারও চাই আবার ভয় করবে, তা তোকে কি আমরা কুলে করে নিয়ে বসে যাবো নাকি? ঋতু বলল, এ মাছি, আপনারা গোসল করেন না আর আমি আপনাদের কুলে উঠবো? ছেলেটি বলল, এ বাবু
ভাই দেখো মেয়েটা তোমাকে গোসল করে না দেখে এখন কথা শোনাচ্ছে। বাবু বলল এই চামুশালা চুপ করতো। ঋতু বলল আমার ক্ষুধা লেগেছে, এবার বোধহয় মরে যাব। তখন আপনাদের বসকে কি জবাব দিবেন? ছেলেটি বলল না খেলে কেউ মরে না। বাবু বলল হ ভাইয়া, এই মেয়ে আমাগরে বোকা মনে করছে। আবুলের জাত তোরা চালাক নাকি? মনে মনে বিড়বিড়িয়ে বলল ঋতু। তারপর বলল না না আমি মরি, আমাদের বংশের এই রোগ সবার আছে, খাবার সময় মতো না পেলে মরে যাই, নয়তো পাগল হয়ে সামনে যাকে পাই তাকে কামড়াই। বাবু বলল এই চামু এই রোগের কথা আগে শুনেছিস? ছেলেটি বলল না ভাই, আপনি জানেন? বাবু বলল আমি জানলে তোকে জিগাই। ছেলেটি বলল হ্যাঁ আছে, একবার আমার দাদার বোন রাগ করে খায় নাই, তারপর কি হয়েছে জানেন? বাবু বলল কি হয়েছে? ছেলেটি বলল শুনুন না, তারপর অসুস্থ হয়ে পড়ে আমাদের বাসায় চামিলা খালাকে কামড়িয়ে ওনার মাংস তুলে নিয়েছে। ঋতুর কথায় চামু ভয়ে ঢুক গিললেও বাবুর মধ্যে কোনো হেলদুল হলো না। বাবুকে স্বাভাবিক থাকতে দেখে ঋতু একটু ঘাবড়ে গেল। মিথ্যা বলার জন্য কোন বিপদে পড়ে সে ভয়ে ঠান্ডায় জমে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন, তো সবাই অবশ্যই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।